আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকটা ক্লাসে খনিজ উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অজৈব উপাদান খনিজ লবণ বা ধাতব লবণ, মিনারেলস আমরা বিভিন্ন নামে বলে থাকি। তো এই যে খনিজ লবণ বা ধাতব লবণ, একে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে লেশমৌল খনিজ লবণ, আরেকটা হচ্ছে প্রধান খনিজ লবণ। আমরা এই দুইটা শ্রেণীরই বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আরও 3টা খনিজ উপাদান নিয়ে আলোচনা করব, আর এর সঙ্গে সঙ্গে খনিজ উপাদান নিয়ে আমাদের আলোচনা এবং এই অধ্যায়টি আজকে এখানে শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই সবাই বোর্ডের দিকে মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করবে সবাই, আমাদের আজকের আলোচ্য বিষয় আগে বলেছি খনিজ উপাদান। এখানে আমরা লৌহ, আয়রন, আয়োডিন এবং পটাশিয়াম এই 3টি খনিজ উপাদান নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি লৌহ। তোমরা জানো লৌহ গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা আয়রন ক্যাপসুল, আয়রন ট্যাবলেট এগুলো অনেক সময় খেয়ে থাকি। আমরা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন সমস্যায়, রক্তশূন্যতা, এনিমিয়া, এই সমস্যাগুলো হলে আমাদেরকে অনেক সময় আয়রন ক্যাপসুল খেতে দিয়ে থাকে। তো আজকে আয়রন নিয়ে আমাদের প্রথম আলোচনা। এটি একটি লেশমৌল বা ট্রেস এলিমেন্ট। প্রোটিন, বিভিন্ন প্রোটিনজাত খাদ্য, বিশেষ করে মাছ, মাংস, ডিম, এই খাবারগুলোতে আয়রন থাকে। এছাড়া কচু শাক, বিভিন্ন ধরনের সবুজ শাক, সবুজ সবজি, শিমের বিচি, ডাল, এগুলোতে আয়রন পাওয়া যায়। আয়রনের কাজ লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে। রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যেটি তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহে যে বিভিন্ন এনজাইম থাকে, সেই এনজাইমগুলো গঠনে আয়রন কিন্তু সহায়তা করে থাকে। আর এর অভাবে কি হয় প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আয়রনের ক্রমাগত বা ধারাবাহিকভাবে যদি ক্রমাগত অভাব ঘটতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেহে রক্তশূন্যতা বা এনিমিয়া এই সমস্যাটি দেখা দিতে পারে। আর যখন এনিমিয়া দেখা দেয়, তখন কিন্তু আমাদের ফ্যাকাশে ভাব ধারণ করে। আমাদের দেহের গায়ের রং, চোখের নিচে, ঠোঁটের নিচে এগুলো ফ্যাকাশে বর্ণ হয়ে যায়। লৌহের বিশোষণ ব্যাহত হয়। বিভিন্ন রোগ, দুর্ঘটনা বা অস্ত্রোপচারে লৌহের অভাব ঘটে থাকে, এবং লৌহের অভাব ঘটলে দেখা যায় যে অনেক সময় সেটি জটিল আকার ধারণ করে। এরপরে আমরা যে খাদ্য উপাদান, যে খনিজ উপাদানটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আয়োডিন। তোমরা জানো আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে, এটি আমরা অনেক আগে থেকেই জানি। আর কোন কোন খাদ্যে আয়োডিন পাওয়া যায়? আমরা সচরাচর জানি যে আমাদের যে খাবার লবণ আছে সেটাতে আয়োডিন পাওয়া যায়, কিন্তু এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সামুদ্রিক মাছ, মাছের তেল আয়োডিনের প্রধান উৎস। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলে উদ্ভিজ যেসব খাদ্য, শাকসবজি, যেসব ফলমূল পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু আয়োডিন পাওয়া যায়। আয়োডিনের অভাবে কি হয়ে থাকে? আমরা তো আগেই বলেছি গলগণ্ড রোগ হয়ে থাকে। গলগণ্ড রোগটা কি প্রিয় শিক্ষার্থীরা? আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের ক্ষরণ হ্রাস পায় বা ব্যাহত হয়। আর যখন রক্তে আয়োডিনের অভাব কমে যায়, তখন কিন্তু থাইরয়েড হরমোন কি করে? অতিরিক্ত পরিমাণে তখন থাইরক্সিন হরমোন নির্গত করতে থাকে। এই যে অতিরিক্ত পরিমাণে থাইরক্সিন হরমোন নির্গত হয়, একটা পর্যায়ে দেখা যায় যে থাইরয়েড গ্রন্থিটা আকারে বড় হয়ে ফুলে গলার বাইরের দিকে ঝুলে পড়ে, আর একেই আমরা গলগণ্ড রোগ বলে থাকি। গলগণ্ড রোগ হলে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলার এখানে ভিতরের দিকে অবস্থিত যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরক্সিন হরমোন অতিরিক্ত মাত্রায় নির্গত হলে সেই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু ঝুলে গলার বাইরে চলে আসে, আর একেই আমরা গলগণ্ড রোগ বলে থাকি। এরপরে আরও কী কী সমস্যা হতে পারে আয়োডিনের অভাবে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো? হাইপোথাইরয়েডিজম, এই সমস্যায় অলসতা, ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়, এবং দেখা যায় কাজকর্ম করার যে উদ্দীপনা বা আমাদের কাজকর্ম করার যে উৎসাহ থাকে, সেটি কিন্তু কমে যায়। আর একেবারেই ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকে না, ঠান্ডা লেগে থাকতেই থাকে। এ থেকে বিভিন্ন অন্য যে সমস্যা, সেই সমস্যাগুলো ঘটতে থাকে। আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে ক্রিটিনিজম। ক্রিটিনিজম শব্দটার অর্থ হচ্ছে বামনত্ব। ধারাবাহিকভাবে যদি খাদ্যে আমাদের আয়োডিনের অভাব ঘটতে থাকে, তাহলে বাচ্চাদের দেহ স্বাভাবিক যে বৃদ্ধির ক্ষমতা, সেটি কিন্তু কমে যায়। অনেক সময় গর্ভের শিশু বামনত্ব আকার ধারণ করে। যে শিশুটি জন্মগ্রহণ করে সেটি স্বাভাবিক আকার না হয়ে ক্ষুদ্র আকার নিয়ে জন্মগ্রহণ করে। শিশু হাবাগো বা প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই যে 3টা সমস্যা আমি বলেছি, হাইপোথাইরয়েডিজম,
ক্রিটিনিজম এবং ওখানে আমরা পড়েছি গলগণ্ড। এই 3টি রোগ ছাড়াও বিভিন্ন ধরনের বিকলাঙ্গতা এবং গর্ভস্থ মায়ের দেহে যদি গর্ভস্থ শিশু একজন প্রসূতি মা যখন একজন শিশুকে জন্মদান করে থাকে, সেই যে গর্ভাবস্থায় যদি তার খাদ্যে গর্ভস্থ যে শিশু থাকে সে যদি ধারাবাহিকভাবে আয়োডিনের অভাবে ভুগতে থাকে, তাহলে কিন্তু বিকলাঙ্গতা এবং এমনকি মৃত সন্তান প্রসব করে অনেক সময় গর্ভবতী মা। তাহলে অবশ্যই আমাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে আমরা ভাতের সঙ্গে যে খাবার লবণ খাচ্ছি সেখানে যেন আয়োডিনের পর্যাপ্ত উপস্থিতি বিদ্যমান থাকে, অথবা আমরা বিভিন্ন ধরনের যে শুটকি মাছ আছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, সেগুলো থেকেও আমরা আয়োডিনের সরবরাহটি নিশ্চিত করতে পারি। এরপরে আমি যে উপাদানটি নিয়ে আলোচনা করব, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পটাশিয়াম। কোষ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পটাশিয়াম। আমাদের কোষের ভেতরে ও বাইরে যে তরল পদার্থ থাকে তার প্রধান ধনাত্মক আয়ন হচ্ছে পটাশিয়াম। কাজে এটি যেহেতু আমাদের দেহে অসংখ্য কোটি কোটি কোষ নিয়ে আমাদের মানবদেহ গঠিত, তাহলে পটাশিয়াম দেহের অভ্যন্তরীণ কার্য সাধনে বা অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটি উপাদান। অবশ্যই তোমাদের এটি লক্ষ্য করতে হবে। আর এর কাজ কি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পানির স্বাভাবিক চাপ সহ অম্ল ও ক্ষারের সাম্য রক্ষা করা। পানির স্বাভাবিক চাপ মানে আমাদের দেহে যে পানি অম্ল ক্ষারের যে একটি সাম্যতা আছে, সেই সমতা কিন্তু বজায় রাখে পটাশিয়াম। পেশি এবং নার্ভের উদ্দীপনা স্বাভাবিক রাখে পটাশিয়াম। হৃৎপিণ্ডের স্বাভাবিক উদ্দীপনা বজায় রাখে। কলা কোষ গঠনে সহায়তা করে পটাশিয়াম। এর উৎসগুলো কি কি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, গুড়, খেজুর, পালং শাক, গাজর, বিট, লেবু, মাছ, মাংস এবং ডাব, এগুলো পটাশিয়ামের খুব ভালো উৎস। বাদামেও পটাশিয়াম পাওয়া যায়, ছোট কলা আছে সেটাতেও পটাশিয়াম পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েকদিন ধরে আমরা খনিজ উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের দেহের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খনিজ উপাদান, দেহের অভ্যন্তরীণ কর্ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই আমি প্রতিটি আলোচনার সঙ্গে তোমাদেরকে খাদ্য উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এর চাহিদা, এর অভাবজনিত কুফল, এগুলো নিয়ে আলোচনা করেছি। শুধু পাঠ্যপুস্তকের অন্তর্গত বিষয় বলে নয়, আমরা আমাদের স্বাভাবিক সুস্থতা, আমাদের যে কাজকর্ম করার যে ক্ষমতা, এগুলো যদি আমরা স্বাভাবিকতা বজায় রাখতে চাই, আমাদের দেহের সুস্থতার জন্য অবশ্যই এই খাদ্য উপাদানগুলো আমাদেরকে দৈনিক গ্রহণ করতে হবে, সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। আর আজকে যে খনিজ উপাদানের আলোচনাটা শেষ হলো, গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খনিজ লবণ। আমাদের দেহের বৃদ্ধি সাধনে, অভ্যন্তরীণ কার্যকর্ম নিয়ন্ত্রণে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন খনিজ লবণের উপস্থিতি বিদ্যমান থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে, অন্য গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের রোগমুক্ত জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।